বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকরের দাবি পরিবারের। এক আসামি কারাগার থেকে পালানোয় ক্ষোভ। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও সংস্কার হবে নিজস্ব প্রক্রিয়ায়, জানালেন প্রেস সচিব। ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিকাদারের কাছ থেকে ভাগবাটোয়ারা, ১৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। কমিশন বাণিজ্যের তথ্য অনুসন্ধানে দুদক, এসকে সুর ও ইনুর বিরুদ্ধে মামলা। এবং গ্যাসের দাম বাড়ালে অবনতি হবে মূল্যস্ফীতি পরিস্থিতির, ব্যর্থ হবে ৮% নামানোর লক্ষ্য অর্জন, বলছে সিপিডি। বাজেটে করমুক্ত সময়সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা বহাল রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫ আসামিরও। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। অ্যাটর্নি জেনারেল বলছেন, অপরাধী যত প্রভাবশালী হোক আর পার পাওয়ার সুযোগ নেই। রায়ে এ বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। আরও এক ধাপ এগুলো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা। বিশেষ বিবেচনায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির ফাঁসির অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পরিবার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, জীবন দিয়ে ফ্যাসিবাদ দুমড়ে মুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য তার। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। রায় ঘোষণার পর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান ছিল আবরারের বাবার। এখন দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় তারা। কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরিবার। ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো প্ল্যান যাতে না হয়, সেই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। রায় কার্যকরে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি পর্যন্ত, কেননা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। আবরার হত্যা মামলার রায়ে সন্তুষ্ট তার মা রোকেয়া খাতুন। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান আবরারের পরিবার। দুপুরে হাইকোর্ট আগের রায় বহাল রাখার পর আবরার ফাহাদের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে গেলে তারা আদালতের প্রতি সন্তুষ্টি জানান। তবে কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানান। পলাতক সব আসামিকেও দ্রুত গ্রেফতার করার দাবি জানান। আশা করেন আপিলেও এই রায় বহাল থাকবে এবং রায় দ্রুত কার্যকর হবে। এই রায় যেন দ্রুত কার্যকর হয়, আমরা সেই অপেক্ষায় আছি। আর সমগ্র দেশবাসীর প্রতি আমাদের একটা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা যে তারা আজও আমাদের সন্তানকে এভাবে মনে রাখছে। রায়টা কার্যকর হোক, কার্যকর হবে যেদিন, সেদিনই আমরা সম্পূর্ণভাবে আসলে সেদিনই শান্তি পাবো। আবরারের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে। পিলখানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩৯ আসামির জামিন আবেদনের ওপর আদেশ আগামীকাল। এর আগে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার ২৮৭ নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায়
834 আসামির মধ্যে এ পর্যন্ত জামিন পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। অভিযুক্ত বিডিআর সদস্যদের স্বজন ও জামিনে মুক্তরা সুবিচারের দাবি জানিয়েছেন। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন তিনি, এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে, দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি। গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে একথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সিইসি জানান, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চায় ইসি। লোকাল অবজারভারদের প্রশিক্ষণ সহ অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের থাকতে না দেয়া দেশের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি খুব একটা। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে জানেন না ঠিকমতো। তাই পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওদের কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতেন না, আগামীতে পারবেন কিনা এমন প্রশ্নে সিএসসি বলেন, অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে মেলানো যাবে না। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারে বেশি আলোচনা হয়েছে বলে জানান তিনি। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায় সংস্কার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিনিয়োগ ও কর্মসংস্থান বিবেচনায় প্রধান উপদেষ্টার চীন সফর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 4 দিনের সফরের ইতি। বিমানবন্দরে সকাল 9টা 50 বিদায় নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এভারেস্ট সফরে জাতিসংঘ মহাসচিব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে করেছেন সাক্ষাৎ, পরিদর্শন করেছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, দিয়েছেন বাংলাদেশ সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস। তাহলে কি আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে দেশ? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ায়। বিদেশি আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি। বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা রিফর্ম এবং এইটা পুরোপুরি আমাদের মানুষের। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ২৬ মার্চ প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে, এতে বাড়বে কর্মসংস্থান। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাসে এবং ওরা আরও ইনভেস্টমেন্ট করতে আসছে এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরও আসবে তাদের ভিজিট করতে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম নির্ধারণ করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 17 মার্চ দেশের উচ্চ পদস্থ 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 1300 কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে শেখ সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার এই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারি কাজে 15% করে কমিশন নেওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মন্ত্রিত্ব না থাকলেও ক্ষমতার প্রভাব কোনো অংশেই কম ছিল না। দুদকের অভিযোগে বলা হচ্ছে, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশই ছিল শেখ সেলিমের নিয়ন্ত্রণে। তেমনি 1300 কোটি টাকা ঠিকাদারি কাজে 15% কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধানমন্ডির বাসায় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের লকারে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী সন্তান সহ তার বিরুদ্ধে 3 মামলায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয় স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত হিটু শেখ। পুলিশ জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হিটু শেখ উপস্থিত হয়ে জবানবন্দি দেয়। এ সময় ধর্ষণের কথা স্বীকার করে সে। পরে আদালত জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বাকি অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা 4 জনকে গ্রেফতার করেছি। এই 4 জন আসামির অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে এখনও জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি
ফরেনসিকের জন্য। গ্যাসের দাম বাড়ালে মূল্যস্ফীতির আরও অবনতি ঘটতে পারে, তাই নতুন অর্থ বছরে দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। আসন্ন বাজেট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো, কর মুক্ত আয় সীমা নির্ধারণ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংস্থাটি। ডলার সংকট, রিজার্ভ পতন, উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশমালায় বলছে, জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরও উস্কে যাবে। এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা সংস্থাটি। জ্বালানি তেলের যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করা হতো তাহলে দামও কমতো এবং সেটার মুদ্রাস্ফীতির উপরে ইম্প্যাক্ট হতো না। আর দ্বিতীয়ত, বিদ্যুৎ খাতে আমরা ভর্তুকি কমানোর কথা বলছি। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমলে যে বিদ্যুতের দাম বাড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ ভর্তুকি আমরা দিচ্ছি কিসে? অযাচিত ক্যাপাসিটি পেমেন্ট পে করার জন্য। জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। এই আন্দোলনটার মধ্যে যারা আহত বা নিহত হয়েছেন অনেকেরই মানসিক এবং শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আমাদের প্রস্তাব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই 2026 অর্থ বছরের বাজেটে একটি বৃত্তি কর্মসূচি চালু করুক তাদের জন্য। এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি বন্ধ ও সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুপারিশ করেছে সিপিডি। 30% আপনারা জানেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 18 মার্চের মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, এবারই প্রথম 22 দিনে প্রাথমিক এবং 42 দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ছাপাখানাগুলো। ছাপাখানায় চলছে শেষ সময়ের কাজ। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাধাইয়ের কাজ। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় সরেজমিনে এই চিত্র দেখা যায়। কর্মীরা জানান, ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক। এই বছর একটা কাজ করছি প্রথমে প্রাইমারি, এটা 22 দিন টাইম দিচ্ছি। 22 দিনে একটা কাজ শেষ করা খুব কঠিন। যেটুকু কাজ আছে আমরা সবটুকু বিল করে দিচ্ছি, শুধু আমরা 2টা প্যাকেজের কাজ বিল করতে পারিনি। আগে তো 98 দিন হইতে হইতে এখন 40 দিন আসছে। একটু দিয়ে দিলে আর আমাদের বাকি লটগুলো আমরা প্রাথমিক যত যে কাজ করে ডেলিভারি দেওয়ার ওটা আমরা দিচ্ছি। নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিডিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে। তৎকালীন যে সমন্বয়ক ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক কিন্তু তারাও সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের ডাকে আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা আর তারা মিলে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি গুদাম আবিষ্কার করলেন এবং দেখা গেল যে এই গুদামে প্রায় কয়েক হাজার মেট্রিক টন আর্ট কার্ড খুঁজে পাওয়া গেল, যা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি ছিল। 16 মার্চ শেষ হতে যাচ্ছে বই ছাপানোর কাজে এনসিটিবির বেঁধে দেওয়া সবশেষ সময়। এদিন রাতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বই নিয়ে ছুটবে পরিবহনগুলো। সময় সংবাদকে একথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। এবার সবচেয়ে কম সময় আমরা টেন্ডার দিয়েছি। 40 দিনের মধ্যে সময় দিয়ে আমরা বই ছাপানোর জন্য ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকের ক্ষেত্রে আমরা প্রায় 30 দিনের কম সময়ে দিয়েছি। পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিটিবির চেয়ারম্যান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে বরিশালে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। অবকাঠামো বা লজিস্টিক যে প্রবলেমগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করছি, সেগুলো চলমান থাকবে, কিন্তু আমাদের লক্ষ্যটা হবে শিক্ষার মান উন্নয়ন। স্কুল গমনযোগ্য শিশুদের মধ্যে কত পার্সেন্ট আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, এটার একটা পরিসংখ্যান দরকার। যারা যাচ্ছে না
তাদের মধ্যে একদম কোনো প্রতিষ্ঠানে যায় না এদের সংখ্যা কত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কত সংখ্যায় যাচ্ছে, এই পরিসংখ্যানগুলো আমাদের সামনে থাকা দরকার। তাহলে আমরা দীর্ঘমেয়াদে যে পরিবর্তনগুলো ঘটে ট্রেন্ডের, সেই বিষয়গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারব।